আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে আতঙ্কে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় বিক্ষোভ, ডাকাতি নয় নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি ছিল লক্ষ্য, বলছে পুলিশ। চট্টগ্রামকে আধুনিক নগরীতে পরিণত করার অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার দিলেন আজম ও নাসির। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের জরুরি বৈঠক। চাঁদপুরের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর ফাঁসির আদেশ। রংপুরে ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর দুজনের যাবজ্জীবন। কালবৈশাখী ঝড়ে সারা দেশে 4 জনের মৃত্যু। বসতভিটা, ফসলের ব্যাপক ক্ষতি, গাছ পড়ে অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, গৃহহীন শত শত মানুষ। এবং মিরপুরে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে শুরুটা ভালো করলেও টাইগার বোলারদের দাপটে নিয়ন্ত্রণে পাকিস্তানের ব্যাটিং। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি হাফসাতুন্নেসা। সাভারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির গুলিতে ব্যাংকের ম্যানেজার সহ 7 জন নিহত হওয়ার ঘটনায় এখনো আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। বেলা বাড়লেও বন্ধ রয়েছে কাঠগড়া বাজারের অধিকাংশ দোকান। এদিকে এই ঘটনায় আশুলিয়া থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে সকালে বাংলাদেশ ব্যাংকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানাচ্ছেন তারেকুজ্জামান শিমুল। আশুলিয়া বাজার থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে অবস্থিত এই কাঠগড়া বাজার। প্রায় 1 বর্গ কিলোমিটার আয়তনের এই বাজারে রয়েছে ছোট বড় প্রায় 1000 খানিক দোকান, রয়েছে 3টি ব্যাংকের শাখা। গত মঙ্গলবারের দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর এই গোটা এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আতঙ্কে আছেন ব্যবসায়ীরা, কারণ তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণেই এই বাজারে সহজেই ডাকাতির ঘটনা ঘটছে। এখান থেকে থানা, আশুলিয়া থানা প্রায় 10 কিলো দূরে আছে। তো ওনাদের আস্তে আস্তে খবর পাওয়ার পর আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা সময় লাগে। পুলিশের গার্ড যদি থাকতো তাহলে এরকম হতো না। এই এলাকা অহরহ চিন্তা হচ্ছে পুলিশের কোনো পাহারা নাই। ব্যবসা করে আইছি, ব্যবসা করে খাবো, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। সাধারণ ব্যবসায়ীদের এই দাবির সাথে সহমত প্রকাশ করে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। বাজারে প্রায় 2700 দোকানপাট আছে। এখানে পুলিশ প্রশাসন থেকে কোনো আমাদের সিকিউরিটি নাই। আমরা যারা আছি ব্যবসায়ী তারা আমাদের টাকা পয়সা দিয়ে অল্প কিছু সংখ্যক রাত্রির জন্য শুধু পাহারাদার রাখছে, কিন্তু দিনের বেলায় কোনো পাহারাদার আমাদের এখানে নাই। আমরা চাচ্ছি পুলিশের প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের জন্য একটা স্থায়ী একটা পুলিশ ফাঁড়ি বা এরকম একটা কিছু জিনিস করে দেয়। এছাড়া সকালে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তারা আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানোর পরামর্শ দিবেন। আমরা মন্ত্রণালয় বা ব্যাংকের প্রধান কার্যালয়ের অথরিটির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা নিরাপত্তা ব্যবস্থাটা প্রতি আরো সতর্ক থাকবে সবাই। আর একইভাবে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা অনুরোধ করব যে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে আছে এই দিকগুলোতে তারা তাদের টহলটা যেন একটু সজাগ রাখে। এদিকে গত মঙ্গলবারের ডাকাতির ঘটনা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। এছাড়া 3 দিনের শোক ঘোষণা করেছেন তারা। আশুলিয়ার কাঠগড়া বাজার থেকে তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের একজন মুক্তিযোদ্ধা মনির হোসেন। 71-এ যেমন দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখেছিলেন, তেমনি গতকালও অন্যায়ের প্রতিবাদ করতে পেছপা পাননি তিনি। সাহসিকতার পরিচয় দিয়েছেন তরুণ রবিন দেওয়ানও। ডাকাতি হওয়ার 7 লাখ টাকা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। আর ভবিষ্যতে এ ধরনের যে কোনো ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকাবাসী। আরও জানাচ্ছেন তারেকুজ্জামান শিমুল। মঙ্গলবার ভর দুপুরে আকস্মিক ডাকাতি ও গোলাগুলির ঘটনায় এলাকার সবাই যখন তটস্থ, ঠিক তখন সাহস করে প্রথম এগিয়ে আসেন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মনির হোসেন। হাতের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে একাই লড়ে যান বন্দুকধারীদের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত এক পর্যায়ে বন্দুকধারীদের গুলিতে লুটিয়ে পড়েন মৃত্যুর কোলে। 71-এ রণাঙ্গনের বীর এই যোদ্ধা অন্যায় আর অসত্যের বিরুদ্ধে লড়ে গেছেন পুরোটা জীবন। তার অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে কষ্ট হলেও এতটুকু যেন আক্ষেপ নেই স্বজনদের। আমার বাবা মানুষকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিছে, এটা ভাবলে নিজেকে গর্বিত মনে হয়, কিন্তু এভাবে বাবাকে হারাবো সেটা মেনে নিতে পারি না। আগে থানে সাহসী করে একটা মুক্তিযোদ্ধা ছিল, ওনার খুবই সাহসী, উনি মানুষ উপকারী করে গেছে। উনি একরুকা লোক, কিন্তু মাসে ভালো করছে, কোনো খাসামি করে না উনি।
ডাকাত দলের অস্ত্রের কাছে মনির হোসেনের জীবন গেলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান আরেক সাহসী তরুণ রবিন দেওয়ান। এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে ডাকাত দল যখন পালিয়ে যাচ্ছিল তখন অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদেরকে ধাওয়া দেন তিনি। গুলি আর বোমাবাজিকে পরাস্ত করে এক পর্যায়ে ধরেও ফেলেন দুজনকে। এখানেই শেষ নয়, তাদের কাছ থেকে উদ্ধার করা প্রায় 7 লাখ টাকার পুরোটাই তুলে দেন পুলিশের হাতে। চিল্লাপাল্লা করার পরে আরো কিছুজন মানুষ আসার পরে আমরা সাহস করে ওকে ধরে ফেলি। তারপর গণধোলাই দেওয়া হয়। তার রাস্তার মধ্যে 2টা ব্যাগ পেয়েছিলাম টাকার, একটা 4 লাখ টাকার মতো, আর একটা মানে 2-2.5 লাখ। ওটা পুলিশের কাছে আমরা বুঝে। সাহসী এসব ভাই বন্ধুর কৃতিত্বে গর্বিত এখন গোটা এলাকার মানুষ। আমি বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষ থেকে এলাকাবাসীকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন পলাশ, আমি ওনার পরিবারের প্রতি সন্তপ্ত পরিবারের প্রতি ব্যাংকের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। এছাড়া আহতদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সাহসীদের পুরস্কৃত করার ব্যাপারে ভাবছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক কর্তৃপক্ষ। আশুলিয়ার কাঠগড়া থেকে তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ। এদিকে ডাকাতি নয়, নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা তদন্তে সব বিভাগ থেকেই কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি। দুপুরে সাভার মডেল থানার কনফারেন্স রুমে সাংবাদিকদের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রাথমিক ধারণা এবং এদের পরিচয়, এদের কর্মকাণ্ড এবং ওই সময়ের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সব বিশ্লেষণ করলে এটা মনে হয় যে যদি ডাকাতি করতেই আসতো তো ডাকাতি করতে চলে যেত। তা মানুষ মারবে কেন? মানুষ তো তারা যদি প্রতিবাদ করতো, তারা যদি চাবি না দিত, তারা যদি টাকা না দিত, তাহলে তারা এটা করতে পারতো, মানুষ মারতে পারতো। তাহলে যেখানে টাকার বোল্ট আছে, যেখানে চাবি আছে, লোক আছে, সেখানে তারা তো সেই টাকার দিকে তারা গেল না, তারা যায়নি। আমরা প্রাথমিক তদন্তে যেটা পেয়েছি যে দৃশ্যমান হয়তো 7-8 জন থাকতে পারে, কিন্তু তাদেরকে সাপোর্ট করার জন্য লোক না থাকলে ওই গলির মধ্যে থেকে তারা বেরিয়ে নিঃসংকোচে বেরিয়ে যাবে, এরকম তাদের সেই শক্তি সামর্থ্য, সেগুলো নিয়ে পরিকল্পনা করে তারা এসেছে। সাভারের কাঠগড়া এলাকায় দিনে দুপুরে কমার্স ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংকের ম্যানেজার সহ 7 জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে লেনদেনকারীদের মধ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে যদি তাৎক্ষণিকভাবে ধরা না যায় তাহলে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একদম আতঙ্ক সৃষ্টি হবে। সিসি ক্যামেরা এবং সিকিউরিটি ডোর এইগুলো কিন্তু ব্যাংকে এনশিওর করতে হবে। যদি দ্রুত আসলে ব্যবস্থা দিয়ে নেওয়া যেত তাহলে আসলে উদাহরণ থাকতো এবং সেটি অন্যান্য ঘটনা না ঘটার পিছনে সক্রিয় ভূমিকা রাখতে পারত। ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও আমার মনে হয় আরো লক্ষণীয় উন্নতি ঘটানোর প্রয়োজন রয়েছে। সরকারের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরে মানুষের ভীষণ রকমের অনাস্থা সৃষ্টি হবে। এটা খুব বড় রকমের একটা অশনি সংকেত। এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। জলাবদ্ধতা নিরসন সহ চট্টগ্রামকে আধুনিক নগরীতে পরিণত করার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় সম্পদ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আমাদের যে সমস্ত খালগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, ওগুলো পুনরুদ্ধার করতে হবে এবং জলাধার তৈরি করতে হবে। যে নালার নর্দমাগুলো যেগুলো আছে এগুলোর গভীরতা বৃদ্ধি করতে হবে। সমন্বয়হীনতার কারণে বিপুল সম্পদ অর্থের অপচয় হয়। এই অপচয় রোধ করে নাগরিকদের কর হার হ্রাস করার উদ্যোগ নেওয়া হবে। কোন ফ্রেমবন্দি দফায় সীমাবদ্ধ না থেকে বন্দর শহরকে মেগাসিটির নাগরিক সুবিধায় উন্নীত করতে যা দরকার সবকিছু করার পরিকল্পনা রয়েছে আমাদের। আগামী 25 তারিখ রাত 12টার মধ্যে বহিরাগত প্রচার কর্মীদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা ছেড়ে দেবার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নির্বাচন কমিশন। এছাড়া 26 তারিখ রাত 12টা থেকে প্রচারণাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে নগরীর লাভলেন এলাকায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এক জরুরি সভায় এসব তথ্য জানান রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। 25 এপ্রিল রাত 12টার মধ্যে সকল বহিরাগত যারা নির্বাচনী কাজে অথবা নির্বাচনের প্রচারণার কাজে কোনো প্রার্থীর পক্ষে এসেছেন তাদেরকে নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে হবে। এটা হলো নির্বাচন কমিশনের নির্দেশনা এবং আমরা এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি প্রয়োজনে হোটেল, রেস্ট হাউস বা গেস্ট হাউস যেগুলো আছে সেগুলোতে 25 তারিখ রাত্রে 12টার পর আমরা প্রয়োজনে রেড করব। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের রূপান্তরের 2 যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামে আধুনিক পার্কিং সুবিধা কিংবা সুপ্রশস্ত ফুটপাতের ব্যবস্থা করা যায়নি।
অথচ গত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মঞ্জুর আলমের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল এসব নাগরিক সুযোগ সুবিধা গড়ে তোলার। তার অঙ্গীকারগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। নামী বাণিজ্যিক রাজধানী হলেও প্রকৃত অর্থে সে ধরনের কোনো নাগরিক সুযোগ সুবিধায় গড়ে ওঠেনি বন্দর নগরী চট্টগ্রামে। এখনো প্রধান সড়কগুলো দিয়ে ফুটপাতের পরিবর্তে রাস্তা দিয়ে হাঁটতে হয় নগরবাসীকে, কারণ অধিকাংশ সড়কেই নেই ফুটপাত। অল্প যা কিছু রয়েছে তাও আবার হকারদের দখলে। 120 ফিট রাস্তার মধ্যে গাড়ি চলাচলের জন্য মাত্র 60 ফিট কিংবা 70 ফিটই থাকে। এরকম অবস্থা হলে আমি 120 ফিট রাস্তার কাছে যদি 60 ফিট রাস্তা দিই, তাহলে আমি 60 ফিট রাস্তার কাছে 120 ফিট রাস্তার ব্যবহার তো আশা করতে পারি না। একই সাথে নগরীর বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকান নির্মাণের অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। নগরে পার্কিং সমস্যা সমাধান করার জন্য কিছুই করা হয়নি এবং ফুটপাত অবমুক্ত তো করা হয়নি, বরং ফুটপাত সংকুচিত হয়েছে এবং সিটি কর্পোরেশন নিজে ফুটপাতের উপর দোকান তৈরি করেছে। এক্ষেত্রে পুলিশের ট্রাফিক বিভাগ বলছে নগরীর যানজট নিরসনের জন্য ফুটপাতগুলি সংস্কারের পাশাপাশি পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে একাধিকবার সিটি কর্পোরেশনে চিঠি দেওয়া হয়েছে। কমার্শিয়াল এরিয়া আগ্রাবাদ, তারপরে আপনার বিপণী বিতানের এলাকা যে জিএসি মোড়, এইসব এলাকায় পার্কিং এর জন্য উঁচু ভবন নির্মাণের জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। অবশ্য সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন পর্যাপ্ত জায়গা না থাকায় ফুটপাতগুলোকে সুপ্রশস্ত কিংবা পার্কিং ব্যবস্থা গড়ে তোলা যাচ্ছে না। এদিকে রাস্তা মেরামত করছি, ওয়াসার প্রয়োজনেই আবার ওয়াসার রাস্তা কাটতে হচ্ছে। এটা অপ্রয়োজনীয় কাজ না, বাট এইটি যখন শেষ হয়ে যাবে, ওয়াসার কাজ, আমাদের কাজ, সিডিএর কাজ যখন শেষ হয়ে যাবে, আমার মনে হয় তখন পার্কিং এর সমস্যাটাকে এটা নিরসন হবে। আর গত 5 বছরে মেয়রের দায়িত্ব পালন করা মঞ্জুর আলমের দাবি নগরী পার্কিং সমস্যার সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। যে সমস্ত এলাকায় কমার্শিয়াল এরিয়া আছে, এটা সরকারি পতিত জমিতে পার্কিং এর একটা প্রক্রিয়া আমাদের আছে। সাম্প্রতিক সময়ে নগরীর আন্দরকিল্লা হয়ে চকবাজার, 16 2 নম্বর গেট হয়ে অক্সিজেন মোড় এবং বাদুরতলা হয়ে বহদ্দারহাট মোড়ের রাস্তাগুলো কিছুটা বড় করা হয়েছে। তবে এতে সিটি কর্পোরেশনের পরিবর্তে মূল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত 3। নবাবগঞ্জে ট্রাক খাদে পড়ে আরো 3 জনের মৃত্যু। বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশকে 251 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 250 রানেই অল আউট হয় পাকিস্তান। জয়ের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে টাইগাররা। মিরপুরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন 2 ওপেনার আজহার আলী ও অভিষিক্ত সামি আসলাম। তাদের 91 রানের জুটি ভাঙেন নাসির হোসেন। সামি আসলামকে ব্যক্তিগত 45 রানে সাজঘরে ফেরত পাঠান তিনি। হাফিজও মাত্র 4 রান করে খুব দ্রুতই সাজঘরের পথ ধরেন। অধিনায়ক আজহার আলী সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত 101 রানে আউট হন। অন্যদিকে হারিস সোহাইল তার ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে ব্যক্তিগত 52 রানে সাজঘরে ফেরেন। এরপর সাকিব মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। মাত্র 48 রানের মধ্যেই শেষ 8 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। বাংলাদেশের পক্ষে সাকিব, মাশরাফি, সানি ও রুবেল 2টি করে উইকেট নিয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক সহ 3 জন নিহত হয়েছেন। সকালে নগরবাড়ি হাটিকুমরুল মহাসড়কের গাড়োদহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের গাড়োদহে হাটিকুমরুল থেকে পাবনাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা উল্লাপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে চালক সহ 2 জন নিহত হন। এ সময় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এছাড়া ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক নবাবগঞ্জের সোনাহাজরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 শ্রমিক নিহত হয়েছেন। আলোচিত সিরিয়াল কিলার চাঁদপুরের রসু খাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহিদার ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। চাঁদপুর মডেল থানায় দায়ের করা শাহিদা হত্যা মামলাটিতে দীর্ঘ 5 বছর 6 মাস শুনানির পর আজ রায় দেয়া হলো। একের পর এক নারী ও শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে চাঁদপুর ও ফরিদগঞ্জ থানায় তার নামে 10টি মামলা দায়ের করা হয়েছিল।
এর মধ্যে একটি হত্যা এবং অন্যান্যগুলো নারী ও শিশু নির্যাতন আইনে। এর মধ্যে একটি মামলায় সে বেকসুর খালাস পায়। বাকি 9টি মামলার মধ্যে আরও একটির রায় দেয়া হলো আজ। 2009 সালের 7 অক্টোবর পুলিশ রসু খাঁকে গ্রেফতার করে। রসু খাঁ সিরিয়াল কিলার, তাকে আদালত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন। আদালত তার ভাষ্যে বলেছেন যে রসু খাঁর এই হত্যার যে ইয়েটা ছিল সেটা ছিল সে একজন পেশাদার খুনি এবং তার পরিচয় এবং সে একটা বিকৃত চরিত্রের এবং এই হত্যাকাণ্ডের সাথে তার নৃশংসতার একটা বহিঃপ্রকাশ। মহামান্য হাইকোর্টে এই মোকদ্দমার বিষয়ে যখন আপিল করা হবে তখন এই প্রাথমিক রায় টিকবে কিনা সেখানে দেখা যাবে। রংপুরে নবম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তার মনিকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাসিদ এ রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্কুলে যাওয়ার পথে মনিকে উত্ত্যক্ত করত স্থানীয় আরিফুল ও তার বন্ধুরা। এরই জের ধরে 2012 সালের 13 আগস্ট শহরের বাবুখাঁ এলাকায় রাতে বাড়ির জানালা দিয়ে মনির গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে আরিফুল সহ 5 জন। পরে তার চিৎকার শুনে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এতে মনির 2 চোখ ও মুখমণ্ডল সহ শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়। পরে এ ঘটনায় মনির ভাই সোহেল মিয়া বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেফিন ও রাসেলকে বেকসুর খালাস দেওয়া হয়। দুজনের যাবজ্জীবন এবং একজনের ফাঁসির রায় হয়েছে। আমি এতে খুব সন্তুষ্ট এবং আমি আশা করব যে খুব তাড়াতাড়ি যেন এই রায়টির কার্যকর হয়। বাসায় আগুন ধরাই দিবে, বাসায় অস্ত্র তুলে তুই আমার ছেলেদের আসামি বানাবে। কি সন্তুষ্ট আসামি তো তারাই পাইলো, আমার ছেলে তো তুলে নিয়ে যা দোলার মধ্যে আরবিন ফাঁসাইছিল। একটা দৃষ্টান্তমূলক রায় কামনা করছিলাম আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে। এই ব্যাপারে মাননীয় আদালতের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি। অপহরণের 2 দিন পর চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের একটি দল। গতকাল রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির মামাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত 20 এপ্রিল থেকে রাইন বিন নামে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিনই সন্ধ্যায় শিশুটির পরিবারের কাছে 6 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পরিবারের পক্ষ থেকে নগরের বাকুলিয়া থানায় জিডি করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে শিশুটির মামা খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের ভাগ্নেকে অপহরণের কথা স্বীকার করে সে। অন্যদিকে পুলিশি তৎপরতা শুরু হওয়ায় শিশু রাইন বিনকে ফটিকছড়ির পাইন এলাকায় ফেলে যায় অপহরণকারীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা শাহিন আক্তার বাদী হয়ে বাকুলিয়া থানায় শিশু অপহরণ ও মুক্তিপণ ধারায় একটি মামলা দায়ের করেছেন। এই মামা বেসিক্যালি যেই ফোনটা 11 তারিখ পর্যন্ত ব্যবহার করত, 11 তারিখ ফোনটা ব্যবহার করত, ঠিক সেই ফোনটাই কিডন্যাপার একজন এই ফোনটা ইউজ করে 6 লক্ষ টাকা চাচ্ছিল। তারা ইনফরমেশন জানতে পেরে যায় যে আমরা তাদের সবাইকে চিনে ফেলেছি এবং তাদেরকে শীঘ্রই আটক করা হবে। তো তারা ফটিকছড়ি থানার পাশে একটি জায়গায় বাচ্চাটাকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। দুর্নীতি ও শিক্ষকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ভিসির পদত্যাগের দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বাধীন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা এই আন্দোলন শুরু করেন। এরই অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যাপক ডক্টর আমিনুল হক ভূঁইয়া উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নানা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। তার বড় শ্যালকের সার্টিফিকেট দিয়ে ছোট শ্যালককে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। তাই দ্রুত উপাচার্যের পদ থেকে তিনি অব্যাহতি না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষকরা। ভাইস চ্যান্সেলরের পদত্যাগের জন্য আমাদের যে যে লেভেলে যতটুকু করার দরকার সেটুকুই আমরা করব, কারণ ইউনিভার্সিটির শিক্ষকরা ভাইস চ্যান্সেলরকে আর চাচ্ছে না। ওনার পদত্যাগের আগ পর্যন্ত আমরা যা যা করার তাই করব। স্বেচ্ছাচারিতা, শিক্ষকদেরকে অপমান করা,
ওনার যে অসৌজন্যমূলক আচরণ, তারপরে সীমাহীন দুর্নীতির কথা আমরা বলেছি, হ্যাঁ, সেই বিষয়গুলো সামনে রেখেই আমরা আসলে এইরকম একজন শিক্ষককে এখানে আসলে ভাইস চ্যান্সেলর হিসাবে দেখতে চাই না। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। সকালে লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আজিবর ও জামান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় আজিবর গ্রুপের লোকজন প্রতিপক্ষ জামান গ্রুপের এক সদস্যকে মারধর করে। পরে সকালে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত 15 জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকার শতাধিক বিলবোর্ড উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। ভোর থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, এম এ আজিজ স্টেডিয়াম এবং জিমনেশিয়াম এলাকায় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ এবং ঘোষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাই আশপাশের এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে আনতে বিলবোর্ড উচ্ছেদের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে পুলিশের কড়া পাহারায় এসব বিলবোর্ড উচ্ছেদ করা হলো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইলেকশন উপলক্ষে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আবার স্টেডিয়ামের আশেপাশে যেসব অবৈধ বিলবোর্ড আছে এগুলো আমরা উচ্ছেদ করার চেষ্টা করছি। গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে শেরপুর, কিশোরগঞ্জ ও জামালপুরে 4 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। লণ্ডভণ্ড হয়ে গেছে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। এ অবস্থায় ঝড়ের তাণ্ডবে গৃহহারা মানুষগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাত্র কয়েক ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। গৃহহীন হয়ে পড়েছেন সদর, পীরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলার শতাধিক পরিবার। নষ্ট হয়ে গেছে ক্ষেতের ফসল, ফলদ গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে অনেক এলাকা হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। শেরপুরের নালিতা বাড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রায় একই সময়ে শ্রীবর্দী উপজেলায় 7 বছরের এক শিশুকন্যা ঘর চাপায় মারা যায়। এদিকে জেলায় ঝড়ের তাণ্ডবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে শিবপুর গ্রামের একটি বসতভিটায় গাছ পড়ে 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। ভোরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কোন চেয়ারম্যান মেম্বার আমরা অথচ আমরা বাড়ির দ্বারের কোনো আইছে নাই, সারাদিনের ভিতরে মেম্বারও আইছে না, কোনো থানা ওনারও পুলিশ টুলিশ এরা কেউ আইছে না। জামালপুরের বক্সিগঞ্জ ও দেওয়ানগঞ্জে ঘর চাপা পড়ে নিঝুম নামে এক মেয়ে মারা গেছে। আহত হয়েছেন আরো অন্তত অর্ধশতাধিক। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ 2 লাখ টাকা, চাল ও টিন বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। নেত্রকোনা সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বিধ্বস্ত হয়েছে পুরো এলাকা। 3 নম্বর চুচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এছাড়া দিনাজপুর এবং মৌলভীবাজারেও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দীর্ঘদিন থেকে সিলেট নগরের ছড়া খাল ও ড্রেনগুলো পরিষ্কার না করায় এবার বর্ষায় জলাবদ্ধতার শঙ্কায় আছে নগরবাসী। নগর কর্তৃপক্ষ স্বীকার করছে এবার জলাবদ্ধতা থেকে রক্ষা করা যাবে না নাগরিকদের। এতে ক্ষোভ বিরাজ করছে সবার মধ্যে। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। নগর ভবনের মাত্র কয়েকশো গজের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বলরামের খালটি। নগরীতে যে 7টি বড় খাল রয়েছে তার একটি বলরামের খাল, কিন্তু এটি যে একটি খাল দেখে বোঝার উপায় নেই। দীর্ঘদিন ধরে এটি পরিষ্কার না করায় ময়লা আবর্জনায় ভরে গেছে। খালের মাঝখানে গজিয়ে উঠেছে গাছপালা। মাছের পরিবর্তে এখানেই বাসা বেঁধেছে চড়ুই পাখির দল। এলাকাবাসীর অভিযোগ, পাশের গুলশান হোটেলের কমিউনিটি সেন্টারের সব আবর্জনা ফেলা হয় এই খালে। ফলে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে এলাকাবাসীর ক্ষোভ। বাধায় জমে থাকে, ঘরে দুর্গন্ধ, মশা, মাছি, পোকামাকড় সাফ করে না, এইরকম অবস্থায় রাখছে। গন্ধ বাসা করে এলে থাম যায় না, তো কোলান যায় না বাচ্চা কাচ্চা নিয়ে। সব দিকে ময়লা আবর্জনা, মানুষের বাসা বাড়ির অন্যান্য ময়লা। বারে পৌরসভারে জানানি সত্ত্বেও তারা কোনো খোঁজ খবর নেয় না। গত বর্ষা মৌসুমের আগে ছড়া খাল ও ড্রেনগুলো পরিষ্কার করায় 1 বছর জলাবদ্ধতা থেকে মুক্তি পায় নগরবাসী, কিন্তু এবার আবর্জনা পরিষ্কার না করায় জলাবদ্ধতার শঙ্কায় মানুষ। বর্ষার সময় আসলে এখানে যে সিটি কর্পোরেশনে এটা পরিষ্কার করে না, এতে আমাদের এই ময়লা আবর্জনা রাস্তাঘাটে উঠে। ড্রেন পরিষ্কার না করা এখন তো জলাবদ্ধ পানি বাড়িয়ে যায়,
বাড়ার পরে রাস্তাঘাটে পানি হয়ে যায়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়। বৃষ্টি হইলে এই তো পানি চলতে পারে না, ময়লার কারণে পানি আটকে রোডে উঠে। জনবল সংকট সহ নানা সমস্যায় ছাড়া খালগুলো পরিষ্কার করা সম্ভব হয়নি জানিয়ে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নিজেও বললেন, এবার জলাবদ্ধতায় পড়তে হতে পারে নগরবাসীকে। গত বছর আমাদের যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা হয়েছিল, এবছর ওরকম হয় নাই, কিছুটা জলাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু মেয়র মহোদয় নাই। তারপরে প্রধান নির্বাহী কর্মকর্তা যখন যে কাউন্সিলরের লেবার চাচ্ছেন আমরা তাদেরকে দিয়েছি, তবে বড় আকারে হচ্ছে না। জলাবদ্ধতা থেকে রক্ষায় নির্বাচনের পর ঢাকঢোল পিটিয়ে সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ দখল হয়ে যাওয়া ছড়া ও খালগুলো উদ্ধারে নামে, কিন্তু অজানা কারণে সেই কার্যক্রমও এখন বন্ধ রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। শান্তি চুক্তির জন্য সন্তু লারমাকে আন্দোলন করতে হবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সহ বিভিন্ন সমস্যার সমাধান হবে। সকালে বান্দরবানের থানচি আলীকদম সড়ক পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। আমি সন্তু লারমা সাহেবকে আশ্বস্ত করছি, তাকে আর কোনো আন্দোলন করতে হবে না। এই সরকারের বাকি মেয়াদে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, ভূমি সমস্যা সহ সব সমস্যার চলমান প্রক্রিয়া আমরা সমাপ্ত। ধর্মীয় জঙ্গিবাদ, রাজনৈতিক সন্ত্রাস এবং মাদককে বাংলাদেশের প্রধান 3 সমস্যা উল্লেখ করে এসবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়, তারা রক্তপাত, খুনাখুনি এগুলো পছন্দ করে না। যেন বারবার ধর্মীয় জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করে আমাদের দেশে পরাভূত হয়েছে। হুঁশিয়ার থাকতে হবে, আমাদের সবাই হাতে হাত রেখে কাজ করি, তাহলে ধর্মীয় জঙ্গিবাদ কোনো ক্রমে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। বৈধ কাগজপত্র না থাকা এবং নোংরা পরিবেশের কারণে বগুড়ায় একটি ক্লিনিকের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইবুর রহমান জানান, দুপুরে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় অভিযান চালায় তারা। এ সময় সনদপত্র না থাকায় একতা জেনারেল হাসপাতালের টেকনিশিয়ান জামান বাবুকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিকের মালিক সাবিনা ইয়াসমিনকে 2 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে টিএসসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসবে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে নানা সংগঠন। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে যৌন হয়রানি নির্মূল নেটওয়ার্ক নামের একটি সংগঠন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। গাইবান্ধার ডিবি রোডে মানববন্ধন করেছে মহিলা পরিষদ, উদীচী ও ছাত্র ইউনিয়ন। এ সময় বক্তারা লাঞ্ছনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এদিকে একই দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছে দুর্বার নেটওয়ার্ক নামের একটি সংগঠন। সকালে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া পঞ্চগড়, পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত কর্মসূচিতে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তৃণমূল পর্যায়ে অর্জিত গবেষণালব্ধ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হল দ্বিতীয় জ্ঞান সম্মেলন। দুপুরে বেসরকারি সংস্থা RDRS মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অ্যাকশন এইড, প্র্যাকটিক্যাল অ্যাকশন, অক্সফাম, কনসার্ন ওয়ার্ল্ড ও VSO যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর AKM নুরুন নবী, বিভাগীয় কমিশনার দিলওয়ার হোসেন দিলওয়ার বক্ত উপস্থিত ছিলেন। এ সময় খাদ্য নিরাপত্তা, শিশু শিক্ষা ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র তুলে ধরা হয়। দেশে ফিরে এসে আমি ওখানেই প্রতিজ্ঞা করেছি। সিলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই সমাবেশ
করা হয়। এতে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক AKM মিজানুর রহমান ও পরিচালক গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক। এ সময় বক্তারা বলেন, গত 3 মাসে দেশব্যাপী নৈরাজ্য প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বাংলার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আশুলিয়ার ব্যাংক ডাকাতিতে আতঙ্কে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় বিক্ষোভ, ডাকাতি নয় নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি ছিল লক্ষ্য, বলছে পুলিশ। চট্টগ্রামকে আধুনিক নগরীতে পরিণত করার অঙ্গীকারে নির্বাচন ইশতেহার দিলেন আজম ও নাসির। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের জরুরি বৈঠক। চাঁদপুরের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর ফাঁসির আদেশ। রংপুরে ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর 2 জনের যাবজ্জীবন। কালবৈশাখী ঝড়ে সারা দেশে 4 জনের মৃত্যু। বসতভিটা, ফসলের ব্যাপক ক্ষতি, গাছ পড়ে অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, গৃহহীন শত শত মানুষ। এবং মিরপুরে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে শুরুটা ভালো করলেও টাইগার বোলারদের দাপটে 250 রানে অল আউট পাকিস্তান। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।